আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, আর সেটা হচ্ছে বিন্যাস সমাবেশ। তো বিন্যাস সমাবেশ ইংরেজিতে হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন। অ্যাকচুয়ালি আজকের এই ক্লাসটা জবের স্টুডেন্টদের জন্য, আপনারা যারা চাকরি প্রার্থীরা আছেন। তারপরেও বলবো যে এই ক্লাসটা মানে এই পারমুটেশন কম্বিনেশন যে চ্যাপ্টারটা আছে, এইটা এইচএসসির চ্যাপ্টার। এইচএসসি শর্ট সিলেবাসে ছিল না, ফুল সিলেবাসে আছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ, পারমুটেশন এবং কম্বিনেশন। তো আজকে আমরা দুইটা জিনিস আমরা আসলে শিখবো। দুটা জিনিস বলতে দুই টাইপের জিনিস শিখবো। একটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশন, এই জিনিসগুলো কি, কোন ক্ষেত্রে পারমুটেশন হয়, কোন ক্ষেত্রে কম্বিনেশন হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে বিন্যাস হয়, কোন ক্ষেত্রে সমাবেশ হয়, এটা যেমন শিখবো। আর তার সাথে সাথে সমাবেশের অনেক অনেক টাইপ আমরা শিখবো। ঠিক আছে, অনেক অনেক টাইপ আমরা শিখবো। তো সবাই একটু কমেন্ট করেন যে সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু কমেন্ট করেন। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু কমেন্ট করেন। শোনা যায়? ওকে, শোনা যাচ্ছে এখানে। হ্যাঁ, স্যার। ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ত্রিকোণমিতি শেষ। তো ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমরা তো আমরা শুরু করে দেই, তাই না? আমরা শুরু করে দেই। তো প্রথমেই আমরা শিখব যে আসলে বিন্যাস আর সমাবেশ এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি জিনিসগুলা কি, আসলে একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আসেন আমরা শুরু করি। প্রথমত প্রথমত আমরা যদি দেখি যে এখানে দুইটা আমরা এক্সাম্পল নিব, দুইটা এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। মনে করেন আপনার কাছে এ বি আর সি তিনটা লেটার আছে। এ বি এবং সি তিনটা লেটার আছে। তো আপনাকে আমি যদি জিজ্ঞেস করি যে এ বি এবং সি এই তিনটা লেটার থেকে যে কোনো দুইটা লেটার নিয়ে কতগুলো আলাদা আলাদা শব্দ গঠন করা যেতে পারে। আবার বলছি, এই তিনটা লেটার থেকে যে কোনো তিনটা বর্ণ থেকে দুটা বর্ণ নিয়ে কতগুলো আলাদা আলাদা শব্দ গঠন করা যেতে পারে। এটা অর্থবোধক শব্দ হবে, নট নেসেসারি, জাস্ট নর্মালি কতগুলো শব্দ গঠন করা যেতে পারে। তো আপনাদের অ্যান্সারটা কি হবে? আপনাদের যে অ্যান্সারটা হবে সেটা হতে পারে যে এ আর বি মিলে একটা শব্দ, আবার এ বি কে উল্টাই দিলে হবে বি আর এ আরেকটা শব্দ, আবার এর সাথে যদি সি কে নিই তাহলে এ আর সি, আবার উল্টাই দিলে আরেকটা শব্দ সি আর এ, আবার বি আর সি যদি নেই তারপর উল্টাই দিলে হবে সি আর বি। তাহলে মোট কয়টি শব্দ গঠন করা গেল? মোট হচ্ছে 6টি শব্দ গঠন করা গেল। কয়টি শব্দ গঠন করা গেল? 6টি শব্দ গঠন করা গেল। তাহলে এ বি আর সি, তাই না? এ বি এবং সি। একজন বলছে সাউন্ড প্রবলেম। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে নাকি প্রবলেম? সেটা হতে পারে যে এ, ওকে, তাই না? ওকে, ঠিক আছে। এখন মনে হয় ক্লিয়ার হয়েছে, তাই না? আমি একটু চেক করে নিই এবার। হুম, ওকে, ক্লিয়ার আছে। তো এখন আমরা যদি তিনটা থেকে আমি যদি দুইটা নেই, তিনটা থেকে দুটা নেই, তাহলে আমাদের মোট 6টা আলাদা আলাদা শব্দ আমরা কিন্তু গঠন করতে পারবো। কয়টা আলাদা আলাদা শব্দ গঠন করতে পারবো? 6টা। 6টা আলাদা আলাদা শব্দ আমরা এখানে গঠন করতে পারছি। এটা আচ্ছা, এখানে আমরা সেম টাইপের আরো একটা এক্সাম্পল দেখি। সেম টাইপের আরো একটা এক্সাম্পল আমি দেখাই, যে একেবারে কাছাকাছি আর একটা এক্সাম্পল আমরা যদি দেখি। মনে করেন তিনটা বর্ণের জায়গায় আমরা তিনটা মানুষ নিলাম।
তিনজন মানুষ। তো তিনজন মানুষের মধ্যে একজনের নাম হচ্ছে আসিফ, আরেকজনের নাম হচ্ছে নাহিদ, আরেকজনের নাম নজরুল। তিনজন মানুষ নিয়েছি, ঠিক আছে? আসিফ, নাহিদ আর নজরুল, এই তিনজন মানুষ নিয়েছি। এই তিনজন মানুষ থেকে এবার আমি জিজ্ঞেস করলাম দুইজনের একটা দল গঠন করব। দুইজনে কি গঠন করব? দুইজনের একটা দল গঠন করব। তিনজন থেকে দুইজনের দল গঠন করব। এখানে বলেছি তিনটি থেকে, এখানে বলেছিলাম তিনটি বর্ণ থেকে দুটি বর্ণ, তিনটি বর্ণ থেকে দুটি বর্ণ নিয়ে গঠিত শব্দ। এইবার বললাম তিনজন থেকে দুইজন নিয়ে, তিনজন থেকে দুইজন নিয়ে একটা কমিটি গঠন করব। কমিটি, এরা তিনজনে মিলে, তিনজনের মধ্যে দুইজনের মিলে একটা কমিটি গঠন হবে। তো এখন আমি যদি বলি যে তাহলে আমাদের কাছে কি মনে হচ্ছে, এখানে যেহেতু 6টা আলাদা আলাদা শব্দ হয়েছে, দেখে তো আমাদের একই মনে হচ্ছে, এখানে তো কোনো আলাদা কিছু মনে হচ্ছে না, দেখে তো আমাদের একই মনে হচ্ছে। দেখে যেহেতু একই মনে হচ্ছে একই অ্যান্সারই হবে, তাই না? কি মনে হচ্ছে? এটা একই অ্যান্সারই হবে। এটা আবার ভিন্ন অ্যান্সার হওয়ার কারণ তো কিছু নাই। তাহলে উপরেরটার অ্যান্সার যদি 6টা হয়, তাহলে নিচেরটারও অ্যান্সার কি 6টাই হওয়ার কথা। তাহলে দেখি তো হয় কিনা। আমরা আসিফ এবং নাহিদকে মিলে একটা কমিটি গঠন করলাম, আসিফ আর নাহিদ মিলে। আবার বললাম যে না, আসিফ আর নাহিদ বাদ দিয়ে আমরা বললাম যে আসিফ আর নজরুল মিলে আরেকটা গঠন হোক, আসিফ আর নজরুল মিলে আরেকটা গঠন হোক। অথবা আমরা আরেকটা বলতে পারি নাহিদ আর নজরুল মিলে আরেকটা কমিটি গঠন হোক, নাহিদ এবং নজরুল মিলে আরেকটা গঠন হোক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে 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 আমরা কয়টা কমিটি দেখতে পাচ্ছি? 3টা নাকি 6টা? মানে আমাদের কি কমিটি এরকম আলাদা হবে? যদি আসিফ আর নাহিদ যেই কমিটি গঠন হয়েছে, আমি যদি আসিফ আর নাহিদকে এইভাবে না লিখে আমি যদি এমনি লিখতাম যে এইটা এইভাবে না লিখে নাহিদকে আগে লিখতাম, আসিফকে পরে লিখতাম, হ্যাঁ, তাহলে কি এটা আলাদা কমিটি হইতো কিনা? অথবা আসিফ আর নজরুলের মধ্যে নজরুলকে আগে লিখছি পরে আসিফকে লিখছি, তাহলে কি আলাদা কমিটি হতো? মানে এটা কি কোনো আলাদা কমিটি যে প্রথমে নাহিদ লিখলাম পরে আসিফ লিখলাম, এটা কি আলাদা কমিটি? অবশ্যই না, এটা তো একই কমিটি, এটা তো এই দুইজনই আছে, একটাই তো কমিটি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে এ আগে বি পরে আর বি আগে এ পরে, এটা ভিন্ন ভিন্ন শব্দ। কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে এ আগে আসিফ আগে, নাহিদ পরে, আর নাহিদ আগে আসিফ পরে, এই দুইটা একই কমিটি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এইখানে কমিটির সংখ্যা, এখানে যে কমিটির সংখ্যা দাঁড়াচ্ছে, এখানে কমিটির সংখ্যা কিন্তু 3টি, কমিটির সংখ্যা কিন্তু হবে 3টা। তার মানে এখানে আর 6টি নাই। এখানে কয়টি কমিটির সংখ্যা হয়েছে? এখানে কমিটির সংখ্যা হয়ে দাঁড়াইছে 3টা, ঠিক আছে? তাহলে কি ডিফারেন্স হলো? ডিফারেন্স হলো যে এদের ক্রমটা একটাকে আগে একটাকে পিছিয়ে লিখলে আলাদা আলাদা শব্দ গঠন হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, আগে আর পিছিয়ে লিখলে চেঞ্জ হচ্ছে না। এই দুটা জিনিসই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য। এই যে বাম পাশেরটাকে আমরা বলি হচ্ছে বিন্যাস, বাম পাশেরটাকে আমরা কি বলি? বাম পাশেরটাকে আমরা বলি অ্যাকচুয়ালি হচ্ছে বিন্যাস। এটারই নাম হচ্ছে আমাদের বিন্যাস, যার ইংরেজি হচ্ছে পারমুটেশন। যার ইংরেজি কি? পারমুটেশন, যেটাতে ক্রম চেঞ্জ করলে আলাদা আলাদা উপায় গঠন হয়। আর ডান পাশেরটাকে বলি আমরা সমাবেশ, ইংরেজিতে বলি আমরা হচ্ছে কম্বিনেশন। ইংলিশে কি বলি? কম্বিনেশন, যেখানে উল্টাই দিলে আলাদা 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 উপায় তৈরি হয় না। তাহলে কি কি বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য, এটা কি বুঝতে পেরেছি? এটা কি বুঝেছি? এটা ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে এই হলো আমাদের বিন্যাস আর সমাবেশের মধ্যে ডিফারেন্স, মেইন ডিফারেন্স এটাই। এখন এইটা যে আমরা 6টা যে পেলাম, হ্যাঁ 6টা যে পেলাম,
এই 6টা আমাদের বের করার সিস্টেমটা কি, যে তিনটা বর্ণ থেকে দুটা বর্ণ নিয়ে গঠিত বিন্যাসের সংখ্যা বা বিন্যাসের ইংরেজি পারমুটেশন, যেহেতু বিন্যাসের ইংরেজি হচ্ছে পারমুটেশন, তাই এটাকে বলি আমরা 3টি থেকে 2টি, মানে 3p2, মানে 3টি থেকে 2টি, 3টি থেকে কি 2টি, 3টা থেকে 2টা নেওয়া মানে যে 3টা থেকে 2টা নিচ্ছি, তাই না? এক্ষেত্রে কি হবে, বিন্যাস হবে। কারণ কি, মানে উল্টাই দিলে ভিন্ন ভিন্ন মান বের হয়। এই বিন্যাসের মান বের করার সিস্টেম কি, 3p2 মান বের করার সিস্টেম কি, সিস্টেম হচ্ছে এটা সূত্র দিয়ে করা যায়, ফ্যাক্টোরিয়াল মানে n ডিভিশন ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, সূত্র দিয়ে করা যায়। আমরা সূত্র না, মানে নরমালি করার সিস্টেম, মান বের করার সিস্টেম হচ্ছে এরকম, যে আমরা এইখানে যে মানটা থাকবে সেটা থেকে গুণ করা শুরু করব, এই মানটা থেকে, এই মানটা থেকে এর পরের মান, মানে জাস্ট এর চেয়ে এক কম করে করে গুণ করে যাব। তাহলে 3 গুণন কত, 2 হবে। কেন 2 নিলাম, দুইটা নিলাম কেন, এখানে 2 আছে তাই। তাহলে মানে এখানে মানটা হবে 6। আচ্ছা, 3p2 মান বের করার সিস্টেমটা, 3p2 মান বের করার যে সিস্টেমটা, সেটা আমি আবার শিখাচ্ছি। এইখানে যেটা হবে যে 3 জন থেকে 2 জন বের করার সিস্টেম হচ্ছে 3c2। 3c2 এর মান হচ্ছে 3 ইন্টু 2, ডিভিশন হবে 1 ইন্টু 2। এই 2 আর 2 কাটা যাবে, এখানে আসবে 3টা। আচ্ছা, আমরা এখন অ্যাকচুয়ালি 3, মানে আমরা একটু p এবং c এর মান বের করা শিখি, কেমনে 6 কেমনে 3 হলো, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। 3টা থেকে 2টা, বা 3টা থেকে 2টা হচ্ছে মানে বিন্যাসের সংখ্যা, এবং 3টা থেকে 2টা সমাবেশের সংখ্যা কিভাবে বের করে। আচ্ছা, নিয়মটা আমি একটু বলে দিই। মনে করেন, আচ্ছা আমি মানে কিভাবে করে মানটা বের করে সেটা আমি বলছি। মনে করেন আপনার কাছে আছে যে 10p3, এটার মান কত, ভালো করে শুনেন, এটার মান কত। এটার মানটা হলো, প্রথমে দিব 10, তাকে গুণ দিব 1 কম, 1 কম মানে 9, তাকে গুণ দিব আরো 1 কম, তার মানে 8। গুণ করা কি শেষ? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, শেষ। কেন? কারণ এখানে আছে 3, মানে 3বার গুণ দিব, 3বার গুণ দিব। প্রথমে শুরু হবে 10 থেকে, তারপরে এক এক করে কম করে আমরা গুণ দিতে থাকবো। তাহলে 8 আর 9 গুণ করলে 8 9 72 কে 10 দিয়ে গুণ করলে আসবে 8 9 72 গুণ 10 মানে 720। আচ্ছা, পি এর মান বের করা এইভাবে করে, পারমুটেশন বের করার সিস্টেম এইটা। স্যার বিন্যাস কি ইয়াতে আসবে, প্রাইমারিতে আসবে? না, প্রাইমারিতে আসার চান্স খুবই কম, মানে নাই বললেই চলে। ওকে, ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা, আমি আরো একটু বের করি। আমি যদি বলি যে এখানে আছে 6p2, 6p2 বলতে কি বুঝবে? আমরা 6 গুণন কি দিব, তার আগের সংখ্যা 5, এটা দিব। কেন 5 পর্যন্ত যে থেকে গেলাম? কারণ এখানে 2 আছে, তার মানে 2টা সংখ্যা গুণ দিব। এখানে 3 ছিল, তাই 3টা সংখ্যা গুণ দিয়েছি, তার মানে এটার অ্যান্সার হবে 30। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে? 30 হবে। পারবো? ক্লিয়ার হয়েছি? ওকে, আচ্ছা, এটা বিসিএস এর জন্য বেশি প্রয়োজন, প্রাইমারি বা নিবন্ধনের জন্য তেমন প্রয়োজনীয় নয়। আচ্ছা, এরপরে আমরা যদি বলি আমার কাছে আছে 7p4, এটার মিনিং কি? এটার মিনিং হলো 7 থেকে গুণ করা শুরু করব, 7 গুণন 6 গুণন 5 গুণন 4। আটকায় যাব কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস। কেন? এখানে 4 আছে, মানে চারটা গুণ করব, 4টা গুণ করব। তাহলে 7 গুণন 6 গুণন 5 গুণন হচ্ছে 4, তার মানে এখানে আসতেছে 6 7 42, 42 দ্বিগুণে হচ্ছে 84, তার মানে আসতেছে 840, এরকম। বুঝছি? ক্লিয়ার? বুঝেছি। আর একটা এক্সাম্পল দেই, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে যে মানগুলো আছে, আমি যদি চিন্তা করি যে এখানে 7p4 এর জায়গায় 7p3 যদি নিতাম, তাহলে কয়টা গুণ হতো? প্রথমে 7 গুণ করতাম, কাকে? 6 দিয়ে, তাকে আমরা 5 দিয়ে গুণ করতাম। যেহেতু 3 আছে, মানে 3 বার গুণ করব, তার মানে 6 7 42, 42 গুণন 5, তার মানে আসবে 42 গুণন 5 করলে আসবে 210। এই ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? তাহলে মানে ই এর মান বের করা, মানে পারমুটেশনের মান বের করা, এটা কি ক্লিয়ার হয়েছে? পারমুটেশনের মান কিভাবে বের করে বুঝেছি।
তো পি এর মানের সাথে সি এর মান বের করা, কম্বিনেশনের মান বের করা একটা মিল আছে, কম্বিনেশনের মান বের করার একটা মিল আছে। সেটা হচ্ছে আমাকে যদি বলা হতো 10p3 এর জায়গায় 10c3, আমাদেরকে যদি বলা হতো 10p3 এর জায়গায় 10c3, তাহলে আমরা কি করতাম, আবার ওই 3 বার গুণ দিতাম, 10 গুণন 9 গুণন 8 এটা দিতাম, 10 গুণন 9 গুণন 8 যেহেতু 3টার গুণ দিতাম, ঠিক আছে, এটা গুণ দিতাম। কিন্তু আমাদের নিচে আরো গুণ দিতে হইতো, এই যে 1 থেকে 3 পর্যন্ত 1 গুণন 2 গুণন 3 এটা গুণ দেওয়া লাগতো। এটা হচ্ছে কম্বিনেশনের মান বের করা, কম্বিনেশনের মান বের করা, যে 1 ইন্টু 2 ইন্টু 3 দিয়ে গুণ করা লাগতো। তাহলে আমি একটু কাটাকাটি করি, এটা আসতেছে 4, এখানে 3 ওকে 3, 3 3 9, তার মানে 3 4 12 আর 10 গুণ করলে হবে 120। তার মানে 10c3, 10c3, 10c3 এটা 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 মানে আসলে 120। একজন বলছে বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য কি, এটাই এর আগের পেজে বুঝিয়েছি। বিন্যাস আর সমাবেশের মধ্যে কি পার্থক্য, বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ক্রমের কারণে আমাদের আলাদা আলাদা হয়, আর ক্রমের কারণে আলাদা আলাদা যদি না হয় তাহলে সমাবেশ, আর আলাদা আলাদা হলে ওটা বিন্যাস। এটা এর আগের পেজেই বুঝিয়েছি। আচ্ছা, এরপরে আমাদেরকে যদি 6p2 এর জায়গায় 6c2 দিত, তাহলে 6c2 এর জন্য 6 ইন্টু 5 দিতাম আমরা, দুইটা ভাগ কি দিতাম, ভাগ হতো 1 ইন্টু 2, কাটাকাটি করি, 3 দ্বিগুণী 6 মানে 3 5 15 হইতো অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, আচ্ছা, আমি এরপরে আমি যদি বলি 7p4 এর জায়গায় 7c4, 7c4 তাহলে কি হতো 7c4, তাহলে 7 থেকে 4 বার গুণ হইতো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, আর নিচে 1 থেকে 4 পর্যন্ত গুণ, 1 গুণন 2 গুণন 3 গুণন 4। তাহলে এখানে 4 আর 4 কাটা যাচ্ছে, 3 ওকে 3, 3 দ্বিগুণী হচ্ছে 6, 2 আর 2 কাটা যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার আসতেছে 5 সাথে 35, 5 সাথে কত 35। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে 35। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? এরকম 7p3 যদি আসতো তাহলে কত অ্যান্সার হইতো 7p3 এর জন্য, 7p3 এর জায়গায় 7c3, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 তিনবার গুণ দিতাম, নিচে 1 ইন্টু 2 ইন্টু 3, এটা কাটা, 3 দ্বিগুণী 6, 2 2 কাটা, 5 সাথে 35। আচ্ছা, এখানে আমাদের মেইন বিষয়টা হলো, এখানে দেখেন একটা যে 7c4 আর 7p4 এই দুইটা, 7c4 আর 7c3 একই মান বের হয়েছে। এটাও কিন্তু একটা সিস্টেম যে এই দুটার মান একই বের হচ্ছে। এটার পিছনে রিজন হচ্ছে একটা সূত্র, এই জিনিসটা আপনি মনে রাখবেন যে এনসিআর যেই কথা, এনসিএন মাইনাস আর একই কথা। প্রথমে আপনি এই জিনিসটা মনে রাখবেন। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হলো, আমাকে কখনো কেউ যদি বলে 7c5 এর মান বের করতে, 7c5 এর মান বের করতে, অ্যাকচুয়ালি আমি 7c5 এর মান বের করব না, আমি কিসের মান বের করব, এনসিআর এর মান বের না করে আমি 7c 7 মাইনাস 5 মানে 2 এর মান বের করব। দুটা মানই একই, হ্যাঁ লেখা যাবে, উল্টা পাশ দিয়েও লেখা যাবে, 4 3 2 1 আকারেও লেখা যাবে। ঠিক আছে, দুটা মানই হচ্ছে একই। ক্লিয়ার, বুঝেছি? মানে এই দুটা মানই একই। মানে একটা জিনিস মজা করে খেয়াল করলে বুঝতে পারবেন জিনিসটা, যে আমি যদি 7c5 এর মান বের করতে চাই তাহলে কি আসবে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, কেন 3 পর্যন্ত, কেন 1টা 2টা 3টা 4টা 5টা গুণ যাবে উপরে, আর নিচে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 5টা গুণ যাবে নিচে। মজার ব্যাপার একটা জিনিস খেয়াল করেন, আপনি দেখেন, খালি আপনি মজাটা দেখেন, এই 5 এর সাথে এই 5 কাটা, এই 4 এর সাথে এই 4 কাটা, এই 3 এর সাথে এই 3 কাটা, বুঝছে? বুঝছেন কি কাটা? এখন বাকি থাকলো কি দেখেন তো, এই যে বাকি থাকলো কি, এইটুক বাকি থাকলো না, এইটুক বাকি থাকলো, এটা মানে কি 7 ইন্টু 6 ডিভিশন 1 ইন্টু 2, এটা মানেই কি আসলে 7c2 কিনা?
এটা মানে কি 7c2 না? বুঝেছি কি বিষয়টা? মানে এটা মানে কিন্তু 7c2, মানে বাকিগুলো আসলে কাটা যাবে, উপরে নিচে আসলে কাটা চলে যাবে উপরে নিচে। তাই বড় বড় মান এইভাবে করে না বের করে এইটার 7c2 বের করাটা ইজিয়ার। এটা মানে ছোট করে নেওয়াটা ইজিয়ার সি এর বেলা, কম্বিনেশনের বেলা। আমার যদি কখনো আসে যে 10c8 এর মান আমাকে বের করতে হবে, বা 10c9 এর মান আমাকে বের করতে হবে, বা 10c7 এর মান আমাকে বের করতে হবে, 10c7 বের না করে আমি 10c কত করব, 10 - 7 মানে 3 বের করব। এটা মানে ওই একই হবে, 10 × 9 × 8 ডিভিশন জাস্ট 1 × 2 × 3 দিলে যে অ্যান্সারটা আসবে সেম অ্যান্সার। কথা কি বুঝেছি? ক্লিয়ার? 3 × 4 = 12 মানে 120 অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? মানে একই মান আসবে, এই দুটার মধ্যে আলাদা কোনো মান আসবে না, সেম টু সেম মান আসবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা খেয়াল করলাম। প্রথমে আমরা একটা সূত্রের মতো মনে রাখবো, এনসিআর মানে এনসি এন মাইনাস আর, এটা। তাহলে আমাদের অনেক কিছু মান বের করতে অনেক ইজি হবে, মান বের করাটা ইজি হয়ে যাবে আমাদের। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আরেকটা বিষয় নিয়ে। সেটা হলো, যদি আমাদের এমন থাকে এনসিআর আর এনপিআর এর আসলে সূত্র কি, এইটা একটু বলে দেই। এনপিআর আর এনসিআর এর মধ্যে মানে এই জিনিসটা আসলে কি, এনপিআর আর এনসিআর এর সূত্রটা, অ্যাকচুয়াল সূত্রটা কি? আপনার সূত্রগুলা ডিরেক্টলি পরীক্ষায় আসে, আপনাদের জবের পরীক্ষাতে ডিরেক্টলি এই সূত্রগুলা পরীক্ষায় আসে। এনপিআর সমান ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ফ্যাক্টোরিয়াল মানে কি আমি বুঝাচ্ছি, ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, ঠিক আছে? আর এনসিআর মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন মাইনাস আর। এগুলো ডিরেক্টলি সূত্র আকারে পরীক্ষায় আসে, তাই সূত্রটা মনে রাখতে হবে। যদিও মান নির্ণয়ের জন্য আপনার এই সূত্র না কাজে লাগাইলেও হয়, মানে সূত্রকে কাজে লাগাইতে হবে এমন কোনো মানে নাই। কেন? আমরা একটু আগেই দেখলাম যে আমরা জাস্ট এগুলো দিয়ে, তো এটা ঠিক আছে, বুঝছি। তাহলে এনপিআর মানে ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এনসিআর মানে একটা ফ্যাক্টোরিয়াল আর বেশি আছে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি, ফ্যাক্টোরিয়ালের বিষয়টা কি, ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আসলে কি? ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা হচ্ছে, ফ্যাক্টোরিয়াল চিহ্ন এইভাবে করে দেওয়া যায়, আবার আরেকটা এইভাবে করেও দেওয়া যায়, দুটেই দেওয়া যায়। যেমন আমাকে যদি কোনো ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, যদি বলা হয় 5 ফ্যাক্টোরিয়ালের মান কত, তাহলে এইভাবেও দেওয়া যেতে পারে 5 ফ্যাক্টোরিয়াল, আবার 5 দিয়ে এইভাবে করে এইভাবেও দেওয়া যেতে পারে। দুটাই ফ্যাক্টোরিয়াল চিহ্ন, দুটাই দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, দুটাই দেওয়া যেতে পারে, ফ্যাক্টোরিয়াল চিহ্ন দুটাই হতে পারে। এটা মানে হচ্ছে যে 5 থেকে 1 পর্যন্ত গুণ, 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এটাই 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 হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 3 দ্বিগুণে 6, 4 6 24, 24 কে 5 দিয়ে গুণ করলে হবে 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। কথাটা বুঝেন? 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 120। আচ্ছা, অনুরূপভাবে আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়ালের মান কত, তাহলে কত আসবে? 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মান কত হবে? তাহলে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 কত আসে? 3 এ 4 এ 12, 12 দুগুণে আসবে 24। 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24। 4 ফ্যাক্টোরিয়ালের মান কত? 24, 4 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি বলি 3 ফ্যাক্টোরিয়ালের মান কত, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 3 গুণন 2 গুণন 1, তাহলে 3 দুগুণই হচ্ছে কত? 6। 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। এরপরে 2 ফ্যাক্টোরিয়ালের মান কত? তাহলে 2 × 1 মানে কত আসবে? 2। এইবার যদি আমি বলি 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, কত হবে? 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। আচ্ছা, অনেকের মধ্যে ওই যে কোশ্চেন করছে যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত আসলে, এটা এই পর্যন্ত আগে আমরা বুঝছি, এই পর্যন্ত আমরা বুঝেছি, এই পর্যন্ত আমরা বুঝেছি, এই পর্যন্ত বুঝেছি। অঙ্কের একটা খুবই চমৎকার জিনিস আছে। অঙ্কের চমৎকার জিনিসটা হচ্ছে, আমি সবসময় বলি, অঙ্ককে ফিল করতে হইলে অঙ্কের সুন্দর জিনিসগুলো আমাকে জানতে হবে। অঙ্কের সুন্দর জিনিস হচ্ছে ধারাবাহিকতা, যে কোনো জিনিসের, পর্যায়ক্রমিক অন্তরীকরণ,
ধারাবাহিকতা আছে, সেই জন্য n তম পদ বের করা যায়। ধারাবাহিকতা যদি একটা জিনিসের খেয়াল করা যায়, ধারাবাহিকতা, তাহলে আমরা অনেক কিছু অজানা জিনিস আমরা জানতে পারি। যেমন যেমন আমাকে বলা হলো 0 ফ্যাক্টোরিয়ালের মান কত, আমাকে বলা হয়েছে 0 ফ্যাক্টোরিয়ালের মান কত। আচ্ছা, আমি ফিজিক্যালি মানে কি মিনিং বহন করে সেটা পরে আসতেছি, জাস্ট আমরা একটু ধারাবাহিকতাটা একটু খেয়াল করি। ধারাবাহিকতাটা ফ্যাক্টোরিয়াল 5 মানে আমাদের 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, 3 গুণন হ্যাঁ এটা এটা ফ্যাক্টোরিয়াল 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 5 মানে এটা, এই জিনিসটা, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল 4 মানে এই জিনিসটা। আচ্ছা, 5 আর 4 এর মধ্যে অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল 5 এবং 4 এর মধ্যে ডিফারেন্স কি? আসলে ডিফারেন্স হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5 কে, ফ্যাক্টোরিয়াল 5 যেটা, তাকে আমি যদি এই যে এখানে 5 একটা অতিরিক্ত গুণ আকারে ছিল, এখানে আর 5টা নাই কারণ 4 থেকে শুরু হয়েছে। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ফ্যাক্টোরিয়াল 4 পাবো। এটা সঠিক নাকি ভুল আমি একটু জানতে চাই। ফ্যাক্টোরিয়াল 5 কে আমি যদি ভাগ করি 5 দিয়ে তাহলে ফ্যাক্টোরিয়াল 4 পাবো, এটা কি বুঝেছি? এটা কি বুঝি? ফ্যাক্টোরিয়াল 5 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ফ্যাক্টোরিয়াল 4 পাবো, এই যে 5টা চলে গেলেই তো ফ্যাক্টোরিয়াল 4। এটা কি বুঝেছি? ইয়েস অর নো? বুঝেছি সবাই? আচ্ছা, আরেকটা জিনিস বলি, ফ্যাক্টোরিয়াল 4 কে কত দিয়ে ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 3 পাবো? এখানে ফ্যাক্টোরিয়াল 4 এ 4 একটা অতিরিক্ত আছে, 3 2 1 তো এখানেও আছে, তার মানে কি 4 দিয়ে ভাগ করলে কি ফ্যাক্টোরিয়াল কি পাবো? ফ্যাক্টোরিয়াল কত পাবো? হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে কি ফ্যাক্টোরিয়াল 3 পাবো না? এই যে 4 দিয়ে ভাগ করলাম তাহলে 4টা কাটা গেল, ফ্যাক্টোরিয়াল 3 পাবো। আচ্ছা, এরই ধারাবাহিকতাটা একটু খেয়াল করি। এইবার ফ্যাক্টোরিয়াল 3 কে কত দিয়ে ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 2 পাবো? 3 দ্বারা ভাগ করলে। ফ্যাক্টোরিয়াল 3 কে 3 দ্বারা যদি ভাগ করি 3 আর 3 কাটা যাবে, 2 গুণন 1 থাকবে। ফ্যাক্টোরিয়াল 2 কে কত দিয়ে ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 1 পাবো? যেহেতু এখানে 2 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করছি, এবার 2 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 2 কাটা গেল। এই যে ধারাবাহিকতাটা যে আছে, এই ধারাবাহিকতাই আমরা যদি দেখি, প্রথমে 5 দিয়ে ভাগ, তারপরে 4 দিয়ে ভাগ, তারপরে 3 দিয়ে ভাগ, তারপরে 2 দিয়ে ভাগ, এবার কত দিয়ে ভাগ হবে? এইবার আমাদের কত দিয়ে ভাগ হবে? 1 দিয়ে ভাগ হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল, এই যে যেহেতু ফ্যাক্টোরিয়াল 5 4 3 2 1 0, তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 1 পাওয়া যায়। তার মানে ফ্যাক্টোরিয়াল 0 মানে হচ্ছে 1। এই ফ্যাক্টোরিয়াল 0 মানে কি? 1। কথা কি বুঝিনি? এই ফ্যাক্টোরিয়াল 5 কে 5 দ্বারা ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 4 পাইছি, ফ্যাক্টোরিয়াল 4 কে 4 দ্বারা ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 3 পাইছি, ফ্যাক্টোরিয়াল 3 কে 3 দ্বারা ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 2 পাইছি, ফ্যাক্টোরিয়াল 2 কে 2 দ্বারা ভাগ করলে ফ্যাক্টোরিয়াল 1 পাইছি। তাহলে 1 কে ফ্যাক্টোরিয়াল 1 কে 1 দ্বারা ভাগ করলেই ফ্যাক্টোরিয়াল 0 পাবো। বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝেছি? ক্লিয়ার? তার মানে ফ্যাক্টোরিয়াল 1 কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই আসে, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, 1 কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই আসে, তার মানে ফ্যাক্টোরিয়াল 1 মানেও 1ই আসলে। এইবার যদি আমি আরেকটু আগাই, মানে আরেকটু এরপরে যাই, আরেকটু এরপরে যাই, মানে 0 যে আছে, 0 একটু নিচে আসি, তার চেয়ে 1 কমাই দেই, -1 এর ফ্যাক্টোরিয়াল করলে কি হবে? কি মনে হচ্ছে? এইবার এর আগের বার যেহেতু 5 4 3 2 1, এইবার আমি যদি এইবার আমি 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1, একে কত দ্বারা ভাগ করব? আমরা 0 দ্বারা ভাগ করলে ফ্যাক্টোরিয়াল -1 এর মান পাবো। কোনো কিছুর মাইনাসের মান, তার মানে কি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? অসংজ্ঞায়িত। কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত পাওয়া যায়, তাই নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে অসংজ্ঞায়িত। নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের মান কি? অসংজ্ঞায়িত। কথা কি বুঝেছি? নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে অসংজ্ঞায়িত। অঙ্কের খুবই মজার একটা বিষয় হচ্ছে এর ধারাবাহিকতা। এর ধারাবাহিকতা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয় যে কেন হচ্ছে, কি কারণে হচ্ছে জিনিসগুলা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল নিয়ে অনেক কথা বললাম, ফ্যাক্টোরিয়ালের বিষয়টা। এইবার তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হয়েছি যে যে কোনো নেগেটিভ ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে অসংজ্ঞায়িত, 0 ফ্যাক্টোরিয়াল বা 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, বাকিগুলো তো আমরা বের করতেই পারবো। ওকে, এইবার আমি যদি আপনাদেরকে বলি যে এনপিআর, এই যে একটু আগে যে আমরা বললাম এনপিআর, একটু আগে যে আমরা বললাম সেই জিনিসটা, এই জিনিসটার মানটা ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন এইটা, তাহলে কি আমাদের মিলে কিনা? মনে করেন আমার কাছে আছে 7p3, এটা দেয়া আছে। 7p3 এর মান আসলে কত? আমরা একটু আগে দেখলাম 7 × 6 × 5 হবে। কেন?
কারণ 7 থেকে শুরু হবে, তারপরে 3টা গুণ করব, 6 গুণন 5 হবে। ঠিক আছে, 1 2 3 5 দিয়ে গুণ করা, হ্যাঁ করা যাবে। ফ্যাক্টরিয়াল 5 মানে 1 2 3 4 5 যেইভাবে করে লেখেন কোনো সমস্যা নাই। কোর্সটি কিনেও আসতেছে বারবার। আচ্ছা, আরজিনা, আমাদের হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে 01320820 854, এই নাম্বারে কালকে সকালে 10টার পরে কল দিবেন। ঠিক আছে, এই নাম্বারে। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা একটু দেখি এনপিআর মানে ফ্যাক্টরিয়াল এন ডিভিশন এন মাইনাস আর। আচ্ছা, কিন্তু আমরা একটু আগে শিখলাম এইটা, একটু আগে শিখছি এটা যে 6 7 42, 42কে 5 দিয়ে গুণ করলে আসবে 210, এটা শিখছি। তো আসলে হয় কিনা, তাহলে ফ্যাক্টর এনপিআর এটার ফর্মুলা কি? এনপিআর সমান ফ্যাক্টরিয়াল এন, তার মানে ফ্যাক্টরিয়াল 7 ডিভিশন এন মাইনাস আর, তার মানে 7 মাইনাস আর মানে 7 মাইনাস 3, এভাবে লেখা যায়। আচ্ছা, এটা মানে কি আসলে? এটা মানে ফ্যাক্টরিয়াল 7 ডিভিশন 7 মাইনাস 3 মানে ফ্যাক্টরিয়াল 4। সূত্র লিখলাম, এই যে ফ্যাক্টরিয়াল এন ডিভিশন এন মাইনাস আর, ফ্যাক্টরিয়াল এন মানে হচ্ছে 7 উপরে লিখেছি, এন মাইনাস আর মানে ওই যে 7 মাইনাস 3 দিয়ে ফ্যাক্টরিয়াল মানে ফ্যাক্টরিয়াল 4 লিখেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে ফ্যাক্টরিয়াল 7 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টরিয়াল 7 মানে। আর ফ্যাক্টরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে এখন আমার কথা হচ্ছে যে উপরেরটার 1 1 2 2 3 3 4 4 সব কাটা গেল, থাকলো কি? এই যে 7 ইন্টু 6 ইন্টু 5, এটাই কিন্তু আমরা ডিরেক্টলি লিখি অ্যান্সার বের করার সময়। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝতে পেরেছি? মানে আমরা যে ডিরেক্টলি মানটা লিখি, এই লাইনগুলোকে আমরা স্কিপ করে ডিরেক্টলি আসলে এটাই পাই, স্কিপ করলে এটাই পাই, আমাদেরকে আর ওই পুরাটা আর লিখতে হয় না। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছি কেন এটা লিখছি? এটা রিজন হচ্ছে এটা, মানে আমরা ডিরেক্টলি যে এটা লিখি এটা আসলে সূত্র থেকেই পাই, কিন্তু বারবার করে সূত্র লিখে এগুলা কাটাকাটি করার প্রয়োজন নাই, এভাবে করে চিন্তা করলেই হয়ে যায়। বুঝতে পেরেছি না? ওকে, ঠিক আছে। তো এইখান থেকে আমি যদি আপনাকে বলি 7C3 এর মানে, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 এর নিচে 1 ইন্টু 2 ইন্টু 3 বা 3 ইন্টু 2 ইন্টু 1 এটা কেন আসে? এটার কারণ এইটা সূত্রে একটা ফ্যাক্টরিয়াল আর আছে, এইটুকের মানের সাথে এই যে এইটার যে মানটা হবে ফ্যাক্টরিয়াল 7 ডিভিশন ফ্যাক্টরিয়াল 4, এর সাথে একটা ফ্যাক্টরিয়াল 3 আসলে আমাদের ভাগ চলে যাবে। এইটুকের মানটা তো আমরা পাইলাম 7 ইন্টু 6 ইন্টু 5, কিন্তু নিচে একটা ফ্যাক্টরিয়াল 3 আসবে, ফ্যাক্টরিয়াল 3 মানে এইটা আসলে সেই জন্য মানে নিচে চলে যায়, এটার মান আসলে 35 হয়। তো ওকে, ঠিক আছে। তো বিষয়টা আমরা বুঝলাম যে কিভাবে মান বের করতে হয়, তাই না? কিভাবে মান বের করতে হয়। তো এইবার আমরা চলে যাচ্ছি সমাবেশের অঙ্কে। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি? ওকে, ঠিক আছে। তো আমরা 2 দিনে প্রথম মানে আজকে ইন্ট্রোডাকশন করলাম, আর আগামী কালকে আমরা বিন্যাস করি, তারপরের দিন আমরা সমাবেশ করি। তাহলে বিন্যাস আর সমাবেশ নিয়ে আর 2টা লেকচার হবে আমাদের, মানে বিন্যাস সমাবেশ নিয়ে আমরা 2টা লেকচারে পুরোপুরি কভার করব। তো এই বিষয়টা বিন্যাস আর সমাবেশের বিষয়টা এখন পর্যন্ত যা আমি পড়ালাম সেটা পুরো ক্লিয়ার করে ফেলেন। ওকে, এটা আরেকবার দেখে নেন, আপনাদের যেহেতু একবারই নতুন আপনাদের জন্য টপিকটা, তো দেখে নেন, আমরা একেবারে খুব সহজ করে পড়বো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।